আমরা সবসময় একটা কথা শুনি, আমাদের দেশের মাটি নাকি সোনার চেয়েও খাঁটি। কিন্তু বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেভিয়ারের কথা আসলে আমরা যেমন রেমিটেন্স এবং গার্মেন্টসের কথা বললেও এই অ্যাগ্রো ইন্ডাস্ট্রির কথা কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই। কিন্তু এই একটা সেক্টরই বাংলাদেশের জিডিপিতে কিন্তু 20%-এরও বেশি কন্ট্রিবিউট করে এবং 140টিরও বেশি দেশে প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই সোনার চেয়েও খাঁটি মাটির ফুল পটেনশিয়ালিটি কি আমরা ইউজ করতে পারছি? আর যদি না করতে পারি তাহলে কী কারণগুলোর জন্য সেটা আমরা পাচ্ছি না, জানবো আজকের ভিডিওতে। সো উইদাউট ফার্দার এনি ডিলে, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে 2021-22 এপ্রিল পর্যন্ত 9,000 কোটি টাকার কৃষিপণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। 23,000 কোটি টাকার বিদেশি বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে, যার উল্লেখযোগ্য অংশ হবে কৃষিতে। টেকসই সুফল পেতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রপ্তানিমুখী কৃষির জন্য আলাদা পরিকল্পনার তাগিদ বিশেষত। বাংলাদেশের এগ্রিকালচার সেক্টর পুরো অ্যাগ্রো প্রসেসিং সেক্টরে কিন্তু প্রায় 47% হোল্ড করে এবং 2021-এর ডেটা অনুযায়ী বাংলাদেশ ক্রপ প্রোডাকশনের দিক থেকে 14তম এবং বাংলাদেশে কিন্তু 68 ধরনের শস্য উৎপাদন করা হয়। দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের ডেটা অনুযায়ী বাংলাদেশের এগ্রিকালচার প্রোডাক্টের ভ্যালু মোট $36 বিলিয়ন কাছাকাছি। বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেট টিমের র্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে পড়লেও জুট, তামাক পাতা এবং শুকনা মরিচের চাষের দিক থেকে বাংলাদেশ বিশ্বের 2য়তম অবস্থানে এবং চাল, রসুন, সুগার ক্রপ প্রোডাক্টের জন্য বাংলাদেশের র্যাঙ্ক কিন্তু 3য় অবস্থানে। কোভিড এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো গ্লোবাল ক্রাইসিসের কারণে আমাদের এই অ্যাগ্রো প্রসেসিং সেক্টরে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট দেখা দেয়। 2020-21-এর দিকে এর গ্রোথ ছিল 3.17%, যেটা 2021-22-এ পর থেকে গ্রোথ কমে গিয়ে 3.05-এ গিয়ে দাঁড়ায়, যেটা 2023 সালে আরও কমে যায় এবং সেটা শেষ পর্যন্ত গিয়ে 2.61%-এ দাঁড়ায়। সেক্টর ওয়াইজ যদি দেখা যায়, বাংলাদেশের ফিশিংয়ের পরে গ্রোথ রেটে সব থেকে পিছিয়ে আসে বাংলাদেশের অ্যাগ্রিকালচার সেক্টর। দেশে ব্র্যাক, প্যারাগন, সুপ্রিম, সায়াগ্রোর মতো অনেকগুলো এক্সপোর্ট কোম্পানি থাকলেও দেশের এক্সপোর্ট ইম্পোর্টের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। এই এক্সপোর্ট ইম্পোর্টটা আরেকটু অ্যানালিসিস করতে গিয়ে আমরা দেখি বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ হওয়া সত্ত্বেও দেশের বড় একটা ডিমান্ড কিন্তু আমাদের ফুলফিল করতে হচ্ছে ইম্পোর্ট করে। এবং 2021 সালে দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের মতে বাংলাদেশ ফুড ইম্পোর্টিং কান্ট্রির মধ্যে 3য় অবস্থানে ছিল। এরই ধারাবাহিকতায় 2022-23 সালে আমরা কিন্তু $15 বিলিয়ন খরচ করি এই ফুড ইম্পোর্টিং এর পিছনে। এবং এই এগ্রিকালচার সেক্টরে আরেকটা ইম্পর্টেন্ট এলিমেন্ট কিন্তু হচ্ছে রাসায়নিক সার। এবং এই রাসায়নিক সারের ক্ষেত্রে আমরা কিন্তু রাশিয়ার উপরে প্রায় পুরোপুরি নির্ভরশীলই বলা যায়। আমরা প্রতি বছর 1.2 মিলিয়ন টন সার আমদানি করে থাকি এবং এই 2022-23 সালেও কিন্তু আমরা $5 বিলিয়ন বেশি খরচ করি শুধুমাত্র এই সার ইম্পোর্টের পিছনে। চাল উৎপাদনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের প্রথম 5টা দেশের মধ্যে থাকলেও প্রতি বছর কিন্তু আমাদের নিজেরই 11 লাখ টন চাল আমদানি করতে হয়। এবং আমি যদি অন্যান্য প্রোডাক্টের দিকে খেয়াল করি, বাংলাদেশে উৎপাদিত শস্য প্রায় 57% ডিমান্ড ফুলফিল করতে পারে। এবং আদার বাজারের অবস্থা কিন্তু আরও অনেক খারাপ। আমাদের দেশে উৎপাদিত আদা মাত্র 18% ডিমান্ড ফুলফিল করতে পারে আমাদের। এখন আমি যদি আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোডাক্ট নিয়ে কথা বলি, যেটা নিয়ে প্রতি বছর বাজারে একটা তুমুল ঝগড়া লেগেই যায়, সেটা হচ্ছে পেঁয়াজ। আপনি জেনে অবাক হবেন যে আমাদের দেশে উৎপাদিত পেঁয়াজ কিন্তু আমাদের ডিমান্ডের থেকেও অনেক বেশি, কিন্তু আমাদের প্রপার স্টোরেজ না থাকার কারণে এই পেঁয়াজের 30% কিন্তু প্রতি বছর নষ্ট হয়ে যায়। ইম্পোর্টের কম্পেয়ারে এগ্রিকালচার এক্সপোর্টে বাংলাদেশের অবস্থান অনেক দূরে থাকলেও আস্তে আস্তে কিন্তু তারা তাদের অবস্থান অনেক বেশি স্ট্রং করে ফেলছে। দেশের লিডিং ক্যাশ ক্রপ প্রোডাক্টগুলো লিস্ট করলে সেখানে কিন্তু খুব সহজেই জুট, চা পাতা, তামাক পাতা এগুলোর নাম কিন্তু উঠে আসবে। কিন্তু রিসেন্টলি 2023 সালে যদি আমরা এক্সপোর্টের লিস্টটা খেয়াল করি, এখানে কিন্তু দেখব যে সব থেকে বেশি এক্সপোর্ট হয়েছে ড্রাই ফ্রুট, যার পরিমাণ ছিল প্রায় $200 মিলিয়ন। বাংলাদেশ থেকে আগে প্রচুর পরিমাণে চা এক্সপোর্ট হলেও বর্তমানে কিন্তু এর গ্রোথ রেট অনেক বেশি কমে গিয়েছে। দেশের এগ্রিকালচার প্রোডাক্টগুলোর এক্সপোর্ট মার্কেটের 49% যায় মিডল ইস্টে, 15% যায় ইউরোপে, 15% যায় এশিয়াতে এবং বাকি 4% যায় অন্যান্য দেশে এবং যার বাজার মূল্য প্রায় $1 বিলিয়ন কাছাকাছি। দেশের লিডিং এক্সপোর্টার ব্র্যান্ড প্রাণ আরএফএল এর মতে তারা এই $1 বিলিয়ন 2030 সালের মধ্যে $2 বিলিয়ন কাছাকাছি পৌঁছাবে। এবং সবথেকে ভালো ব্যাপার হলো বাংলাদেশ সরকার এগ্রিকালচার এক্সপোর্ট বাড়ানোর জন্য 20% ক্যাশ ইনসেন্টিভ অফার করতেছে। আমরা এক্সপোর্ট ইম্পোর্টের মার্কেটে অনেক কিছু তো জানলাম, এখন আমরা কথা বলবো এগ্রিকালচার সেক্টরের প্রবলেমগুলো নিয়ে। বাংলাদেশের এগ্রি প্রোডাক্ট এক্সপোর্টের অন্যতম কারণ হলো আমাদের দেশে প্রপার কোল্ড স্টোরেজ না থাকা। এবং এটা যে শুধু বাংলাদেশের প্রবলেম এমন কিন্তু না, বিশ্বে ফুড প্রোডাকশনের প্রায় 1/3 নষ্ট হয়ে যায় প্রপার সাপ্লাই চেন এবং ম্যানেজমেন্টের অভাবে। বাংলাদেশের ক্ষেত্রে যদি আসি, বাংলাদেশে কিন্তু 30 থেকে 35% আম এবং 20%-এর মতো আলু নষ্ট হয়ে যায় পোস্ট হারভেস্টের পর এবং দেশে উৎপাদিত ফসলে প্রায় 40% নষ্ট হয়ে যায় এই ফ্যাসিলিটিসগুলোর অভাবে, যার ফলে প্রতি বছর বাংলাদেশকে $2.4 বিলিয়ন ক্ষতি বইতে হচ্ছে। সেকেন্ড যে প্রবলেমটা হলো সেটা হচ্ছে লো শেলফ লাইফ।
বাংলাদেশ কিন্তু এয়ারের থ্রুতে খাবার এক্সপোর্ট করে থাকে। প্রোডাক্টের শেলফ লাইফ কম থাকার কারণে তারা কিন্তু ভারতের মতো পানিপথে এক্সপোর্ট করতে পারে না। যেখানে পানিপথে দুবাইয়ে শিপমেন্ট করতে ভারতের সময় লাগে মাত্র 4 দিন, সেখানে কিন্তু বাংলাদেশের 30 দিনের মতো সময় লেগে যায়, যার ফলে সাপ্লাই চেইনে একটু টান পড়ে। এছাড়াও এয়ারের থ্রুতে ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু পানিপথের ট্রান্সপোর্টেশন কস্টের থেকে অনেক বেশি। এরপরের প্রবলেমটা হচ্ছে প্রপার ইকুইপমেন্টের অভাব। বাংলাদেশের সবগুলো সেক্টরে এটা যে একটা কমন প্রবলেম এটা বললে কিন্তু খুব একটা ভুল হবে না। বাংলাদেশ টেকনোলজি সেক্টরে কিন্তু অনেক বেশি পিছিয়ে আছে। প্রোডাক্ট কোয়ালিটি ইনশিওর করার জন্য যে টেস্টগুলো করা দরকার এগুলো কিন্তু আমরা আমাদের দেশে করতে পারতেছি না, কারণ আমাদের সেই প্রপার ইকুইপমেন্টগুলো নাই। এই টেস্টগুলো করার জন্য কিন্তু আমাদেরকে প্রোডাক্টগুলো সিঙ্গাপুরে অথবা ভারতে পাঠাইতে হচ্ছে। এর ফলে আমাদেরকে কিন্তু একটা অনেক বড় খরচ বেয়ার করতে হচ্ছে। এখন লাস্ট বাট নট দ্য লিস্ট সব থেকে অবভিয়াস প্রবলেমটা হচ্ছে চাষের জমি কমে যাওয়া। 2019-এর ডেটা অনুযায়ী বাংলাদেশের চাষের জমির পরিমাণ কমে গিয়ে দাঁড়িয়েছে 186 লাখ একরে। দেশে প্রতি বছর 1 লক্ষ হেক্টর জমি কমে যাচ্ছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে। এবং 2019 সালের ডেটা অনুসারে প্রতি বছর 0.19% করে চাষের জমি কমছে। এছাড়া তো বন্যা একটা অনেক বড় প্রবলেম। এই বন্যার কারণে কিন্তু প্রতি বছর আমরা প্রায় কয়েকশো কোটি টাকা লস করতেছি। এত সব প্রতিবন্ধকতার পরও বাংলাদেশের এগ্রিকালচার সেক্টর কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে এবং সরকার এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানি এর জন্য অনেক ধরনের প্রকল্প হাতে নিয়েছে, কিন্তু পথ পেরোতে হবে এখনো বহুদূর। সো দ্যাটস অল ফ্রম আওয়ার সাইড। Now the most important part for us, that what do you think about this agro industry in Bangladesh? Let us know in the comment. This is Samila Sadat signing off.